উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন, মানে এই পরিস্থিতিতে আমাদের ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, সব প্রত্যেকে মানে ধরেন যারা ৩-৪টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও টাচ করেন নাই। আপনি কি শাস্তি চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা একটা জিনিস বলেন তো, একটা জিনিস বলেন কনক, আমি বলি মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন তো? আপনি এতদিন কাজ করছেন না? হ্যাঁ ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না? এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে যে আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন করছেন, তো আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে? কেউ কিছু বলছে? নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে? একজন বলছে? কেউ বলে নাই। কেন বলেনি? মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমাদের লেখাপড়া করি না আমরা? নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না? নাকি আমরা কিছু বুঝি না? নাকি আমরা মূর্খ সদা? আমরা কিছু বুঝি না, মানে ওই যে একটা ইয়ে আছে না, এটা মুখ খারাপ করতে হয় আর কি, সরি, মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা দিস ইজ লাইফ। হ্যাঁ দিস ইজ লাইফ। ওইটা ওই ছোটবেলায় আমাদের ইয়ে আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল, যারা লাশ কাটতো আর কি, লাশ কাটতে আমাদের হেল্প করতো। হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো, পোস্টমর্টেমেও তারা হেল্প করতো, আর ডেড বডি কাটতেও খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট তারা। তো ওই রকম পচা টচা লাশটা আসতো সারাক্ষণ, এর গন্ধ টন্ধ তো বিভৎস গন্ধ। তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি। হ্যাঁ তো ওর একজনের, এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে। হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না, এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আর কি। তো বড় লোক এবং গরিব এদের মধ্যে যে তফাৎ, এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে। হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এখানে মিউট করা যাবে না, বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দিস ইজ ফিলোসফি, দিস ইজ লাইফ। সে বলতো যে ভাই আমরা শাক খাই, পেতনি লাগাই আর ভূত হয়, আর উনারা সোনা খায়, পরি লাগায় আর মাল হয়। তো এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। আর আমরা, আমাদের বাপেরা শাক খেয়েছে, পেতনি লাগিয়েছে, আমরা ভূত হয়েছি। আমাদের কি? আমাদের এটা রাষ্ট্র? এটা আমাদের রাষ্ট্র না, এই রাষ্ট্র ওদেরকে, ওদের যারা সোনা খায়, পরি লাগায় আর মাল হয়। আমাদের মতো পেতনি পেতনি চোদার রাষ্ট্র এটা না। তো এটা গরিবের রাষ্ট্র তো না, এটা খুবই দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এবং এটাই আমার লক্ষ্য। সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, আমি মাপ চাই। না না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ধরেন অনেক কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি, এবং ধরেন আসলেই তো তাই দাদা, তাই না? আসলেই তো তাই। তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা, মানে লক্ষণ তো বলতেছে না আর কি। এখন সামনে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো আদৌ উনি কিভাবে নিরসন করবেন? আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন, ওরা অঙ্গীকারনামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে।
মানে একটা মানে কি বলবো, একটা তামাশা, চারিদিকে তামাশা চলছে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা শুনি। আপনার ওভারঅল কি মনে করেন, ইউনূস কি আদৌ নির্বাচনে সক্ষম হবেন কিনা, এখন আসলে করণীয় কি? সময় তো আর হাতে বেশি বাকি নাই। সার্বিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে। আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে, এই সরকারকে দিয়ে সম্ভব না। এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন, তিনি যায় কনস্টেবল, এসআই, এই খাইছো কি খাইছো, কি দিয়ে খাইছো, মানে এমন একটা ভাব, উনি চ্যাটের পালা বুঝছেন। আর বেটা তোরে তো দেখতে কনস্টেবলের মতো দেখা যায়, তুই বেটা যায় ওইখানে গিয়া করি যে খাইছো কি খাইছো, এটা কি কোনো ভাষা নাকি? শেখ মুজিব আপনি সবাই তুই তুই করে, তুমি বলার কে? তুমি পারমিশন নিছো আমার কাছে আমার তুমি বলবা? কনস্টেবলকে সম্মান দেন। এগুলি করে এই বন্যা টন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম। আপনি উপদেষ্টা যতগুলো আছে, আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি, আসিফ নজরুল তাও বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই এর হোক আর যাই হোক, তারপরেও সে বলেছে। এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট 2-3 জন ছিল, এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে? হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে? একজনও নাই। এগুলো তারা করেছে। সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এইখানে সম্ভব হবে এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক। তবে একটা জিনিস বলে রাখি, যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন। এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না। চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন, যেদিন চেয়ার পাছার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাছার চামড়া উঠানো শুরু হবে। আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি। ভাই, এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি একটা এই কার্ড কিন্তু এখনো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন। আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার। এবং আমার বিশ্বাস, আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি, এবং বিএনপি যেটা সত্যি কথা, এই যে বললেন যে চাঁদাবাজি, প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের অমুক কোন এক উপজেলার জেলার, আরে ভাই সে ছাত্র দল, মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি, তারে নিয়েও নিউজ হয় বিএনপির ছাত্র দল এই কি স্বেচ্ছাসেবক দল নেতা, মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধহয় চাঁদাবাজি করেছে। আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে, যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে, একটা মন্ত্রণালয় দেখান, সবখানে তো দুর্নীতি হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি, এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে। সো এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে মনে হয় এই অবস্থা হতো না। এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে। তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে, কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না, কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে। হচ্ছে তো ব্যবস্থা নেওয়া। তো আমি মনে করি যে একটা সরকার আসলে, তারেক রহমান যদি সরকার প্রধান হয়, সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে। এবং তারেক রহমান যদি দেশে যায়, আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে। সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি। এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি নির্বাচন পেছনে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে, যদি সম্ভব হয় 1 বছরে সম্ভব হইতো, আরো 6 মাস সময় আছে, আপনি সরান। আপনি কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন? আপনি নতুন করে লোক, দেশে অনেক মানুষ আছে, বিজ্ঞ লোকজন আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা করবে। না করে যদি এইভাবে করতে চায়, আমার মনে হয় এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না, করব না। এইভাবে দেশ চলতে পারে না। দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই, শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে। এই জন্য এতগুলো মানুষ, ওগুলি তো চোখে ভাসে এখনো। আপনার মনে নাই কনক ভাই, আমরা ঘুমাই নাই রাত, সেই গভীর রাতে 2জন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি। আরে ভাই, মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে। যখন এই যে করলো, লাইটগুলো সব ইন্টারনেট বন্ধ করে যখন ছবিগুলো আসতে থাকলো, ভাই খুব খারাপ। এগুলো এখনো মানসিক ভাবে দেয়। আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন, এটা কোন ধরনের সুশীলতা রে ভাই? আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানরে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, এগুলো আমরা দেখেছি। সো দেখছি অনেক কিছু, এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের, তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না, তখন কিন্তু সব ফিরে ন্যাংটা করা হবে। সময় থাকতে সাবধান হন, দেশটা সঠিক পথে নিয়ে যান। জি দাদা, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ, মতামত, পরামর্শ।
না, আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে। এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই নির্বাচনটাকে আরো অনেক সময় আছে, কারণ আমি আর একটা কনসার্নের কথা বলেছি, সেটা হচ্ছে যে এখনো 63% মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে। সো এই 63% মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামীর রাজনীতি কি হবে, আগামী রাজনীতি কি হিসেবে নির্বাচিত হবে। কোনো ফ্রন্ট যদি তৈরি হয়, গড়ে ওঠে, রাজনৈতিক ভয়েস যদি দেয় 63% মানুষকে, প্রবাবলি তাহলে এই 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে। দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। আরো অনেক হয়তো না, আমি একটু অ্যাড করি যে আপনি নির্বাচন, ইলিয়াস নির্বাচনে চাচ্ছেন, আপনিও নির্বাচনের কথা বলছেন, আমিও নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনূস, এই সক্ষমতার জন্য কি করণীয়? এই যে আগামী যে 6 মাস আছে, এই সময় 6 মাসে আসলে 3 পয়েন্ট কি করণীয়? সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না, তাহলে আপনার রিসাফল করতে হবে, না হলে নির্বাচন দিয়ে দিতে হবে। প্রশাসন তো এখন বিএনপির দখলেই আছে। সো আমার মনে হয় অসম্ভব কিছু না। কি হবে, হয় বিএনপি আসবে, নাহলে জামাত এনসিপি আসবে, সমস্যা কি? আদৌ বিএনপির দখলে না, আছে? প্রশাসন বিএনপির দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না, নির্বাচন। ভাই বিএনপি, আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসলে আমি ওইটাই ওই কথাটা বোধহয় ওই সময় শেষ করে নিয়েছি। আমি চাই এবার আসুক জামাত ইসলাম, তাদের সাংগঠনিকভাবে আরো বেশি সমৃদ্ধ হোক, তাদের মানুষের আরো বলুক। এবং আমার মনে হয় এই 5 বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাতমুখী হবে মানুষ। সো 5 বছর পরে জামাত আসুক। এখন যেহেতু হাসিনা যাওয়ার পরই আমি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি কোনো ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না, যাদের নামের সাথে ইসলাম আছে। এবং আমি মনে করি ভাই, আমি অত বিশাল ইমান আমার শক্ত না, তো এই কারণে বললাম। এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন, বাট বিএনপিরই আসা উচিত। তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত। এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুক সক্ষমতা তার শারীরিকভাবে আছে, আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দিক। আমার মনে হয় বেটার হবে। এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে এত, আচ্ছা ভাই একটা জিনিস বলি, ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের, মানে আগে নেওয়া হইতো না, সেটা কে নিত? মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত? এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই, নিয়ম নাই, শৃঙ্খলা নাই। বিএনপির 3 গ্রুপ যা ঠেলাঠেলি করছে। এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি হয় নাই কবে? মানে এই যে ট্রাক আসে ঢাকায়, কোনোদিন কি একদিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো? এখনো হয়। আমি এটার সমর্থনে কথা বলছি না, কিন্তু হয়তো হতো। 5 আগস্টের পরে কয়েকদিন বন্ধ ছিল। ওইটা তো অন্য জিনিস। ওই সময় তো কিছুই ছিল না। ওই সময় জনগণের হাতেই দেশ ছিল, যে কারণে বন্ধ ছিল। কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল, কখনোই এটা বন্ধ রাখা যায়নি। হয়তো মিলিটারি কিছু সময় 1/11 কিছু সময়টাতেই ছিল, কিছু ভালো সময় ছিল। যাক, এটাই আর কি। তো চাঁদাবাজি এই দেশে ছিল, বন্ধ হওয়া উচিত। যেভাবে এখন বলা হয় দেশটা এত পরিমাণে একদম নতুন করে মনে হচ্ছে বিভিন্ন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে, এই পরিস্থিতি হয়নি। বাট যদি হয়ে থাকে কিছু কিছু জায়গায়, আমার মনে হয় তারেক রহমান ক্ষমতায় গেলে আরো ভালো হবে পরিস্থিতি। ইলিয়াস, এখানে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন যে বিএনপি সাথে সাথে বহিষ্কার করছে, কিন্তু আপনি যদি দেখেন যে এ পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? জেলে পাঠাবে না, জেলে নিবে সরকার, বিএনপি পাঠাবে না। ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাদের ভূমিকা কি? তো তারেক রহমান যদি কোনো চাঁদাবাজের জন্য ফোন করে বলে ভাই আমার এটা ছেড়ে দেন, যদি বলে আমাদের কাছে ভয়েস রেকর্ড দিয়ে দেন, আমরা দেখি। না কনক, মানে বিএনপি তো থানা দখল করছে না, এরকম দুই একটা ঘটনা ঘটছে। এটা একেবারে রিমোট এরিয়া, ধরেন লোকাল মানুষ যে থানা ঘেরাও করে নিয়ে আসে। থানা দখল না, থানার চাইতে 10 মাইল দূরে যদি বিএনপির লোকজন কোনো চাঁদাবাজের পক্ষে ডাইরেক্ট গুলি করেন, আমরা ওটার পক্ষে থাকবো ভাই। আমরা এটার পক্ষে বিপক্ষে যাবো না। তো আমরা পুলিশের পাশে থাকবো। করেন না, সমস্যা কি? চাঁদাবাজি কে সমর্থন করে? মানে আপনারা যদি বিচার না করেন তাহলে তো এরকম চলতেই থাকবে। চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই, সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেখি নাই। তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে।
আমরা পর্যবেক্ষণে রাখছি। জনাব পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে খোলাখুলি কথা বললাম। দাদার জন্য সবাই দোয়া করেন, দাদা শারীরিকভাবে অসুস্থ। না দাদা, দেখে মনে হচ্ছে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে তরুণ, আপনাকে দেখে কেন মনে হবে? আমার নিশ্চয়ই নিকট সময়ে আমাদের আসলে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা আর একটু শর্ট ইয়েতে মাসে অন্তত একবার হইলেও বসা উচিত সার্বিক আলোচনার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।